রাতটা এমন ছিল যেন পুরো ঘরটা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি তখনও হাতের ভেতর সেই প্লেটটা ধরে আছি, কিন্তু আমার আঙুলগুলো যেন আর আমার ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা থালা, পুরনো ভাত আর বাসি তরকারির গন্ধে রান্নাঘরটা ভারী হয়ে উঠেছিল। বুকের ভেতরটা উল্টে আসছিল। এটা শুধু খারাপ খাবার ছিল না, এটা ছিল অবহেলার প্রমাণ। আমি ধীরে ধীরে বললাম, তুমি প্রতিদিন এটাই খেতে? তানহা মেঝেতে বসেছিল, হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। না, সব সময় না। কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠলো। সব সময় না মানে কি? আমি তার সামনে বসে পড়লাম। কে তোমাকে এই খাবার দিত? মা। তানহা মাথা নিচু করে ফেললো, চোখে ভয়। প্লিজ রাফি, ওনাকে কিছু বলো না। আমার বুকের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠলো। আমি জিজ্ঞেস করছি, কে দিত? তানহা কাপা গলায় বলল, ভাত, একটু তরকারি যেটা পড়ে থাকতো। মা বলতো খাবার ফেলা পাপ, আর বলতো আমি নাকি বেশি খাই না হলে দুধ আসবে না। আমার মাথা ঘুরে গেল। আমি চিৎকার করে উঠলাম, আর আমি প্রতি মাসে টাকা দিতাম তোমার জন্য ভালো খাবার কেনার জন্য? তানহা কাঁদতে কাঁদতে বলতো, মা ওটা নিত। আমি থমকে গেলাম। কি? উনি ওটা আমার জন্য রাখতেন না? ওর কণ্ঠ কেঁপে উঠলো। উনি তোমার ভাই জাহিদের বাসায় দিতেন। আমি কয়েক সেকেন্ড নিঃশব্দ হয়ে গেলাম। জাহিদ আমার ছোট ভাই, যার স্ত্রী অন্তঃসত্ত্বা। সবকিছু যেন একসাথে ভেঙে পড়লো। তুমি কিছু বলছো? তানহা শুধু মাথা নাড়লো। আমি কিছু বলতে পারিনি। উনি বলতেন আমি নাকি ছোট মানুষ, আমি সহ্য করতে পারবো। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমার নিজের মা আমার স্ত্রীকে খাওয়ায়নি, আমার ছেলের জন্য বরাদ্দ টাকা দিয়ে অন্য বাড়ি চালিয়েছে। আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে রাগে প্লেটটা মেঝেতে ছুঁড়ে মারলাম। ধপ করে শব্দ হলো। তানহা ভয় পেয়ে চিৎকার করে উঠলো। আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। আমি কাপা গলায় বললাম, তুমি না। ঠিক তখনই পাশের ঘর থেকে ছোট্ট কান্না শব্দ এলো। আমার ছেলে আরিয়ান, খুব দুর্বল কান্না, যেন শক্তিটা শেষ হয়ে গেছে। আমি থমকে গেলাম। দৌড়ে গিয়ে তাকে কুলে নিলাম। হালকা শরীর, অস্বাভাবিকভাবে হালকা। আমি বুঝতে পারছিলাম না আমার ছেলে এত ছোট কেন। আমি তাকে বুকে টেনে নিয়ে আবার রান্নাঘরে ফিরলাম। তানহা তখন মেঝেতে বসে ভাঙ্গা থালা বাসন জোর করছে। আমি আস্তে করে বললাম, রাখো। সে থামলো না। মা রাগ করবে, এই একটা কথা আমার বুকটা চিরে দিল। সে ভয় পাচ্ছে না ক্ষুধার জন্য, সে ভয় পাচ্ছে আমার মায়ের জন্য। আমি তার হাত ধরে তুললাম। আমার কথা শোনো। তার হাত বরফের মতো ঠান্ডা। আজ থেকে কেউ তোমাকে ছোট করে কথা বলবে না। সে আমার দিকে তাকালো, চোখে ভরসা নেই, শুধু অভ্যাসগত ভয়। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, চাবির শব্দ আর হাসির আওয়াজ। আমার মা ফিরছেন। দরজা খুলে তিনি ঢুকলেন, হাতে বাজারের ব্যাগ। ভেতরে ঢুকে থেমে গেলেন। মেঝেতে ভাঙা থালা, ছড়িয়ে থাকা খাবার আর আমার মুখের রাগ। তার মুখ শক্ত হয়ে গেল। কি হয়েছে এখানে? তার কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না, ছিল অভিযোগ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এটা কি মা? তিনি ভ্রু কুঁচকে বললেন, এটা আবার কি? বউ আবার নাটক শুরু করছে। তা না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। আমি একবার ওর দিকে তাকালাম, তারপর মায়ের দিকে। এবার প্রথমবার আমি সত্যি করে তাকে দেখলাম। একজন মা না, একজন মানুষ, যে আমার সংসারকে ভেঙে দিয়েছে। তুমি ওকে কি খাওয়াও? মা বিরক্ত ভাবে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করো। মেয়েরা এই সময় একটু কষ্ট করলে কিছুই হয় না। আমি চুপ করে গেলাম। তারপর আস্তে করে বললাম, তুমি আমার টাকা দিয়ে কি করেছো? মা একটু থমকালেন। কি মানে? আমি ধীরে ধীরে বললাম, আমার ছেলের খাবারের টাকা, আমার বউর খাবারের টাকা কোথায় গেছে? মা চোখ সরিয়ে নিলেন। ওসব নিয়ে এত হিসাব করতে হয় না। আমি হঠাৎ জোরে বললাম, আমি জিজ্ঞেস করছি। তানহা চমকে উঠলো। আরিয়ান কাঁদতে শুরু করলো। মা ঠোঁট চেপে বললেন, তোর ভাই জাহিদের অবস্থা খারাপ ছিল, বউ অন্তঃসত্ত্বা, আমি সাহায্য করেছি। আমার মাথায় যেন আগুন লেগে গেল। আর আমার পরিবার? মা চিৎকার করে উঠলেন, ও তোমার পরিবার না? আমি এক মুহূর্ত চুপ থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, না মা, এখন আমার পরিবার শুধু ওরা। আমি তানহার পাশে গিয়ে দাঁড়ালাম, তার হাত ধরলাম। তুমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছো? মা রেগে বললেন, আমি তো ভালোই করেছি। আমি আর কিছু শুনলাম না। রুমে গিয়ে একটা ব্যাগ বের করলাম। কাপড়, বাচ্চার জিনিস, জরুরি কাগজপত্র যা পাওয়া যায় সব তুলতে শুরু করলাম। মা পেছনে এসে চিৎকার করলেন, তুমি পাগল হয়ে গেছো? এই মেয়ের জন্য তুমি আমাকে ছাড়ছো? আমি থেমে গিয়ে বললাম, না মা, আমি আমার ছেলেকে বাঁচাচ্ছি। তিনি স্তব্ধ হয়ে গেলেন। আমি ব্যাগটা বন্ধ করলাম, তানহার হাত ধরলাম। সে কাঁপছিল। আমি বললাম, চলো। আমরা বের হয়ে এলাম। দরজার বাহিরে এসে শেষবারের মতো পেছনে তাকালাম। মা দাঁড়িয়েছিলেন, চোখে রাগ আর অবিশ্বাস। আমি আস্তে করে বললাম, একদিন তুমি বুঝবে তুমি কি হারিয়েছো। তারপর আমরা বের হয়ে এলাম সরাসরি হাসপাতালে, কারণ আমার ছেলের কান্না এখন আর সাধারণ কান্না ছিল না, এটা ছিল বেঁচে থাকার শেষ ডাক। আমরা সেদিন সরাসরি হাসপাতালে গিয়েছিলাম, কোনো আত্মীয়ের বাসায় না, কোনো বন্ধুর কাছে না। কারণ গাড়ি চালাতে চালাতে আমি অবশেষে বুঝতে পেরেছিলাম আমার নিজের ঘরের ভেতরে আমি কত বড় অন্যায় হতে দিয়েছি। পেছনের সিটে তানহা চুপচাপ আরিয়ানকে বুকে জড়িয়ে বসেছিল। ওর চোখ দুটো ফুলা, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম আর নিজের কাছে ছোট হয়ে যাচ্ছিলাম। তানহা শুধু ক্লান্ত ছিল না, সে ক্ষুধার্ত ছিল, দুর্বল ছিল। সন্তান জন্মের পর তার শরীর তখনও ভেঙেছিল। অথচ সবাই তার কাছে শুধু একটা জিনিসই চেয়েছে, দুধ। কিন্তু কেউ তাকে সেই খাবারটাই দেয়নি যেটা খেলে একটা মা দাঁড়িয়ে থাকার শক্তি পায়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার প্রথম তানহাকে দেখলো। কিছুক্ষণ চুপচাপ রিপোর্ট দেখলেন, তারপর ব্রু কুঁচকে
আমাকে বললেন উনি ঠিক মতো খাচ্ছিলেন? তানহা মাথা নিচু করে ফেললেন। আমি নিজে উত্তর দিলাম, গলাটা লজ্জায় আটকে যাচ্ছিল। না ডাক্তার, বাসি খাবার, ঠিক মতো মাছ মাংস না। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, রাগ নিয়ে না, এমন এক হতাশা নিয়ে যেটা আমাকে ভেতর থেকে ভেঙে দিল। সন্তান জন্মের পর একজন মায়ের বিশ্রাম লাগে, পুষ্টি লাগে, মানসিক শান্তি লাগে। চাপ দিলে আর না খাইয়ে রাখলে শরীর কিভাবে দুধ তৈরি করবে? আমার কোনো উত্তর ছিল না। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আরিয়ানকেও পরীক্ষা করা হলো, ওর ওজন স্বাভাবিকের চেয়েও কম ছিল। ডিহাইড্রেশন শুরুর লক্ষণও ছিল। সাথে সাথে ওকে ফর্মুলা দুধ খাওয়ানো হলো। আমি বসে বসে দেখছিলাম আমার ছোট্ট ছেলে কি ভয়ানক ক্ষুধা নিয়ে দুধ খাচ্ছে। তার ছোট ছোট হাত কাঁপছিল। তানহা সেটা দেখে হঠাৎ কেঁদে ফেললো। আমি পারিনি, ও ফিস ফিস করে বলল। আমি ওকে ঠিক মতো খাওয়াতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে ওর পাশে বসে পড়লাম। আর একবার ওই কথা বলবে না। তানহা ভেজা চোখে আমার দিকে তাকালো। কিন্তু আমি তো, তুমি তোমার জায়গা থেকে সব করেছো। আমার নিজের গলাও কেঁপে উঠলো, কারণ সত্যিটা হলো আমি করিনি। আমি শুধু সবচেয়ে সহজ কাজটাই করেছি, মায়ের কথা বিশ্বাস করেছি আর নিজের স্ত্রীকে দোষ দিয়েছি। সেদিন রাতে আমাদের হাসপাতাল থাকতে হয়েছিল। তানহা বেডে শুয়েছিল, পাশে ছোট্ট বেবি কটে ঘুমাচ্ছিল আরিয়ান। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ তানহা আস্তে করে বলল, রাফি, আন্টি খুব রাগ করবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এত কিছুর পরেও মেয়েটা নিজের কথা না ভেবে এখন আমার মায়ের রাগকে ভয় পাচ্ছে। আমি ধীরে বললাম, রাগ করুক। তানহা চুপ করে রইল। আমি ওর হাত ধরলাম। আজ থেকে কেউ আমাদের জীবনে ভাবে নিয়ন্ত্রণ করবে না। ও ক্লান্ত চোখে তাকালো। আমি চাইনি তোমার সাথে আন্টির সম্পর্ক খারাপ হোক। আমার বুকটা হু হু করে উঠলো। সম্পর্কটা আমি নিজেই নষ্ট করেছি। তানহা অবাক হয়ে থাকলো। আমি আস্তে আস্তে বললাম, আমি দেখেছি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ, তারপরে তোমাকে দোষ দিয়েছি। আমি ছেলের কান্না শুনে তোমার উপর চিৎকার করেছি, ভেবেছি টাকা দিলে আমি দায়িত্ব শেষ করেছি। তানহা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ওর হাত শক্ত করে ধরলাম। তুমি আমাকে এখনই মাফ করো না, কালও না, কিন্তু আমি প্রমাণ করব আমি তোমার কষ্টের আরেকটা কারণ না। তানহা কিছু বলল না, তবে সে হাতটাও সরিয়ে নেয়নি। পরদিন আমি অফিসের কাছে ছোট্ট একটা বাসা ভাড়া নিলাম। খুব সাধারণ বাসা, পুরনো সাদা দেয়াল, দুইটা ছোট্ট রুম, একটা সরু রান্নাঘর, জানালার বাহিরে ব্যস্ত রাস্তা। কিন্তু জায়গাটা নিরাপদ ছিল। সেখানে কেউ তানহাকে অপমান করবে না, কেউ ঠিক করবে না যে সে কি খাবে, কেউ তার সন্তানের খাবারের টাকা অন্য কোথাও নিয়ে যাবে না। আমি একদিনই বাজার করে ফেললাম। মাছ, মাংস, ডিম, দুধ, ফল, সবজি, ওটস, ভিটামিন, বাচ্চার ডাইপার, ফর্মুলা। মায়ের অযথা খরচ কথাটা না শুনেই টাকা কম পড়ে গিয়েছিল। নিজের ঘড়িটাও বিক্রি করতে হয়েছিল। তবু খারাপ লাগেনি, কারণ অনেকদিন পর মনে হচ্ছিল আমি সত্যি সত্যি নিজের পরিবারের জন্য কিছু করছি। প্রথম দিন আমি নিজে তানহার জন্য চিকেন স্যুপ রান্না করলাম। রান্না ভালো হয়নি, ভাত বেশ নরম হয়ে গিয়েছিল, সবজিগুলো প্রায় গলে গিয়েছিল। তবু যখন বাটিটা তানহার সামনে রাখলাম, সে এমন ভাবে তাকালো যেন বিশ্বাসই করতে পারছে না। এত কিছু কেন? ও আস্তে বলল। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এগুলো তোমার প্রাপ্য। তানহা খুব আস্তে আস্তে খেতে লাগলো, এমন ভাবে যেন কেউ এসে আবার প্লেটটা কেড়ে নেবে। সেই দৃশ্যটা আমার মাথা থেকে আর কোনোদিন মুছবে না। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, আমার সামনে আর কখনো এই মেয়েটা ভয় নিয়ে খাবার খাবে না। পরের দিনগুলো সহজ ছিল না। তানহার দুধ সঙ্গে সঙ্গে ফিরে আসেনি। ডাক্তার বলেছিল অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি আর ক্লান্তি শরীরকে পুরো ভেঙে দেয়। তবে ধীরে ধীরে আরিয়ান শান্ত হতে শুরু করলো। তানহার মুখে একটু একটু করে রং ফিরলো, অনেক ধীরে তবু ফিরলো। অনেকদিন আরিয়ান দুধ খেতে খেতে অদ্ভুত একটা শব্দ করেছিল। তানহা তখন অনেকদিন পর হেসেছিল, খুব ছোট্ট একটা হাসি। কিন্তু সেই হাসিটা দেখে মনে হয়েছিল মেয়েটা পুরোপুরি হারিয়ে যায়নি এখনো। এদিকে মা প্রায়ই ফোন করতেন, আমি ধরতাম না। তারপর মেসেজ আসা শুরু হলো, বউ তোকে পরিবার থেকে আলাদা করে দিল, আমি সংসারের ভালোর জন্য করেছি, তুই অকৃতজ্ঞ ছেলে। শুরুর দিকে খুব রাগ হতো, তারপর ধীরে ধীরে বুঝলাম মা আসলে নিজের ভুল বুঝতে চান না, তিনি শুধু আগের নিয়ন্ত্রণটা ফিরে চান। এক সপ্তাহ পর ছোট ভাই জাহিদ ফোন করলো, ভাইয়া মা খুব কাঁদছে। আমি তিক্ত হেসে বললাম, জানিস তোর বাসায় যেসব খাবার যেত সেগুলো কার জন্য ছিল? ও চুপ। তোর ভাবি বাসি ভাত খেয়েছে, তোর বাসায় গরুর মাংস গেছে। ও আস্তে বলল, আমি জানতাম না। আমি দীর্ঘশ্বাস ফেললাম, জানার চেষ্টাও করিসনি। তারপর ফোন কেটে দিলাম। জীবনে প্রথমবার আমি সীমা টেনে দিলাম, মা আমাদের বাসায় আসতে পারবেন না, তানহার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত নাতিকে দেখতে পারবেন না। 1 মাস পর মা নিজেই এলেন, হাতে বাচ্চার ছোট্ট কাপড়ের ব্যাগ, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। আমি নিচে গেলাম। মা কাপা গলায় বললেন, নাতিটার মুখটা দেখবো। আমি শান্ত গলায় বললাম, আগে তানহার কাছে ক্ষমা চাইতে হবে। মা বিরক্ত হয়ে বললেন, আবার ওই একই কথা? আমি এবার ধীরে বললাম, না, এখন থেকে সত্যি কথা হবে। মা চুপ হয়ে গেলেন। আমি তাকিয়ে রইলাম। তুমি তানহাকে শাস্তি দিয়েছো শুধু সে তোমার মেয়ে না বলে। মায়ের চোখ ভিজে উঠলো, ভুল হয়ে গেছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, এই কথাটা আমাকে না, তানহাকে
বলো। আমরা উপরে গেলাম, তানহা তখন সোফায় বসে আরিয়ানকে কুলে নিয়েছিল। মাকে দেখে ওর শরীর শক্ত হয়ে গেল। মা ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসলেন, তারপর নিচু গলায় বললেন, তানহা আমি দুঃখিত। তানহা কিছুক্ষণ চুপ রইল, তারপর খুব শান্তভাবে বলল, কোন জিনিসটার জন্য? মা থেমে গেল, তারপর মাথা নিচু করে বললেন, তোমাকে বাসি খাবার খাওয়ানোর জন্য, তোমার খাবার অন্য বাসায় পাঠানোর জন্য, তোমাকে মনে করানোর জন্য যে তুমি যত্ন পাওয়ার যোগ্য না। তানহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি সত্যিই ভাবতে শুরু করেছিলাম আমি সবার উপর বোঝা। মা কেঁদে ফেললেন, আমার এমন করা উচিত হয়নি। তানহা হাসতে বলল, সত্যি উচিত হয়নি। সেদিন কোনো নাটকীয় মিল হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, কিন্তু সত্যিটা অবশেষে সবার সামনে দাঁড়িয়েছিল। তারপর কেটে গেছে 8 মাস। আরিয়ান এখন সুস্থ, গোলগাল, সারা বাড়ি হাসিতে ভরে রাখে। তানহার শরীর অনেকটা ঠিক হয়েছে, তবে সব ক্ষত এত সহজে সারে না। মাঝে মাঝে এখন ও ভয় পেয়ে ঘুম ভাঙে, মাঝে মাঝে বিশ্রাম নিলে অপরাধ বোধ হয়। আর আমি প্রতিবারই তাকে মনে করিয়ে দেই, ভালোবাসা পাওয়ার জন্য কাউকে নিজেকে শেষ করে দিতে হয় না। আমিও বদলেছি। আমি এখন রান্না করতে পারি, ডায়াপার বদলাই, রাতে উঠে বাচ্চা সামলাই, আর সবচেয়ে বড় কথা, এখন বিচার করার আগে শুনতে শিখেছি। আমি বুঝেছি নিজের নতুন পরিবারকে রক্ষা করতে গেলে কখনো কখনো সেই মানুষগুলোর বিরুদ্ধেও দাঁড়াতে হয় যারা আমাদের বড় করেছে। মায়ের সাথে সম্পর্ক আর আগের মতো নেই, হয়তো কোনোদিন হবে না, তবুও একটা জিনিস আমি শেষ পর্যন্ত শিখেছি, ক্ষুধা সবসময় খালি পেটের শব্দ না, কখনো কখনো সেটা একটা শিশুর সারা রাত কান্না, একটা মেয়ের অকারণে ক্ষমা চাওয়া, লুকিয়ে খাওয়া একটা প্লেট বাসি ভাত, আর এমন এক স্বামী যে অনেক দেরি করে বুঝেছে বিপদটা বাহিরের কেউ ছিল না, বিপদটা তার নিজের ঘরের ভেতরেই ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।